আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা বনভূমি ধ্বংসের পাশাপাশি নষ্ট করছে পশু পাখির আবাসস্থল। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণী। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এর জন্য উদ্যোগ নিতে হবে বন বিভাগকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ার টেকনাফে আশ্রিত 34টি রোহিঙ্গা ক্যাম্পে 14 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী ইতোমধ্যে 8,500 একর বনভূমি ধ্বংস করেছে। এ তথ্য বন বিভাগ জানালেও বেসরকারিভাবে এর সংখ্যা 10,000 একরেরও বেশি। বনভূমি ধ্বংসের সাথে রোহিঙ্গারা পশু শিকারের পাশাপাশি নষ্ট করছে বন্যপ্রাণী চলাচলের পথ ও আবাসস্থল। ফলে প্রায় লোকালয়ে চলে আসছে হাতি, সাপ, বানর, শূকর ও বিড়াল প্রজাতির পশু পাখি। এসবের মধ্যে বেশিরভাগই মানুষের হাতে মারা পড়েছে। 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত হাতির কবলে পড়ে 13 জনের বেশি রোহিঙ্গা সহ মৃত্যু হয় অন্তত 20 জনের। অন্যদিকে গেল 2020-21 সালে বিভিন্ন সময় লোকালয়ে প্রবেশকালে দুষ্কৃতিকারীদের পাতানো ফাঁদে পড়ে ও গুলিবিদ্ধ হয়ে মারা যায় 6টিরও বেশি বন্য হাতি। এভাবে চলতে থাকলে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি অবশিষ্ট বনটুকু রক্ষা করা যাবে না। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য রোহিঙ্গা আসার পর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতো না, এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল। যে পাহাড় কাটা হয়েছে, নির্বিচারে গাছ কাটা হয়েছে এবং বন্যপ্রাণীর যে আবাসস্থল এগুলো মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়েছে। কোন অবস্থায় কোন সংস্থাকে আমরা যেন বনভূমি এবং পাহাড় আমরা লিজ না দিই। কক্সবাজারের রোহিঙ্গারা আসার পর থেকে হাজার হাজার একর বনভূমি তারা নষ্ট করে ফেলেছে। যেসব ক্ষুদ্র বনাঞ্চল রয়েছে সেখানে নতুন করে অভয়ারণ্য সৃষ্টি করা গেলে বন্যপ্রাণী রক্ষা পাবে বলে জানালেন এ বিশিষ্টজন। এখানে যদি আপনার বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্যের সৃষ্টি করা হয় নতুনভাবে, তাহলে আমার মনে হয় বন্যপ্রাণী রক্ষা পাবে। এদিকে লোকালয়ে চলে আসা প্রাণীগুলোকে উদ্ধার করে বনকর্মীরা পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বলে জানান এ বন কর্মকর্তা। প্রায়শই বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে, বনকর্মীরা এগুলো উদ্ধার করতে পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে আসছে। বন্যপ্রাণী বনের সুন্দর হলেও বন উজাড় হওয়ার কারণে ছুটে আসছে লোকালয়ে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ এবং নতুন বন সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পারবে বন্যপ্রাণীকে রক্ষা করতে, এমনটাই মনে করছেন প্রকৃতিপ্রেমী এবং সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন আজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1957 সালের 13 সেপ্টেম্বর আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে শেখ রেহানা ছোট আপা হিসেবেই পরিচিত। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জ্যেষ্ঠ পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের CRI এর ট্রাস্টি। বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টি থেকে পরপর দুবার নির্বাচিত পার্লামেন্ট মেম্বার। শেখ রেহানার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির নেতাকর্মীরা শেয়ার করছেন অসংখ্য শুভেচ্ছা বার্তা। সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। যেন একদম সাধাসিধে একজন নারী। দেশের জন্য কাজ করে যাচ্ছেন নীরবে নিভৃতে, সংগ্রাম করে যাচ্ছেন জীবনের প্রতিটি পর্যায়ে। বরিশালের গরু নদীর বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারি থেকে উদ্ধার করা হলো 200 ব্যালট পেপারের মুড়িপত্র। রবিবার দুপুরে বিদ্যালয়ের আলমারিতে কলম খুঁজতে গিয়ে মুড়িপত্রগুলো স্কুলের দপ্তরি মিন্টু বয়াতির নজরে আসে। মুড়িপত্রগুলো সদ্য সমাপ্ত উপজেলার বার্থি ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড নির্বাচনের। এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের 3 বারের সাবেক চেয়ারম্যান। উপজেলা আওয়ামী লীগের 2 মেয়াদের সভাপতিও তিনি। বলছি বীর মুক্তিযোদ্ধা মফিজুল্লাহর কথা, যিনি বসবাস করছিলেন জরাজীর্ণ টিনের ঘরে। তাই উদ্যোগ নেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ঘর দেওয়ার। সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিকেলে দত্তপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাড়িতে গিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান বীর মুক্তিযোদ্ধা মফিজুল্লাহর কাছে ঘরের নকশা হস্তান্তর করেন। ময়মনসিংহের ভালুকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মিটারিং
ও রেগুলেটিং স্টেশন পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি শাহ মোহাম্মদ আবিদ হোসেন। রোববার সকালে পরিদর্শনে এসে মিটারিং ও রেগুলেটিং স্টেশনের যাবতীয় কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে সার্বিক খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মাহফুজা খাতুন সহ অন্যান্যরা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পশ্চিম দি নোয়াদ্দা আল আকসা জামে মসজিদের জমি দখলের পায়তারা ও কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মসজিদ পরিচালনা কমিটি। রোববার দুপুরে মসজিদের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মানিকগঞ্জের শিবালয়ের ইছামতি নদীর বিভিন্ন স্থানে বাঁশ ও জাল দিয়ে বাঁধ দিয়ে মাছ নিধনকারীদের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অপসারণ করা হয় অবৈধ ৩০টি বাঁধ ও ধ্বংস করা হয় ২৫টি ভেজাল জাল। অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও সহকারী কমিশনার এস.এম. আবু দরদা। নওগাঁর মহাদেবপুর থেকে নিখোঁজের একদিন পর উদ্ধার করা হলো স্বামী স্ত্রীর মরদেহ। পুলিশ জানায় সোমবার সকালে একটি ডুবুরি দল উপজেলার আত্রাই নদীর রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের উদ্ধার করে। এর আগে রোববার বিকেলে আত্রাই নদীতে গোসলে নেমে নিখোঁজ হন ওই দম্পতি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। পাবনার ফরিদপুরে দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু হলো চাচাতো বোনের। রোববার সকাল 7টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের ১,৮৪২ একর জমিতে ইপিজেড অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয়রা বলছেন, ইপিজেড স্থাপন হলে গড়ে উঠবে অসংখ্য শিল্প কারখানা, সৃষ্টি হবে কর্মসংস্থান। তবে ইপিজেডের কার্যক্রম বাতিল সহ পৈতৃক জমি ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় সাঁওতালরা। গাইবান্ধা থেকে উজ্জ্বল হক প্রদানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধা গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার ১,৮৪২.৩০ একর জমিতে ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জমিগুলো পরিদর্শন সহ কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চিনিকলের জমিতে ইপিজেড হলে গড়ে উঠবে অসংখ্য শিল্প কারখানা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অন্তত ২ লাখ মানুষের। সে সাথে শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন সহ এই অঞ্চলের মানুষের জীবনমানের ব্যাপক পরিবর্তন ঘটবে। এই ইপিজেডটা করলে শুধু গোবিন্দগঞ্জবাসী না, তথা গাইবান্ধা জেলা পার্শ্ববর্তী জয়পুরহাট, পাঁচবিবি বিভিন্ন এলাকার লোকজন এখানে সুবিধা ভোগ করবে। আমরা চাই গোবিন্দগঞ্জবাসী হিসাবে বা উত্তরাঞ্চলের লোকজন হিসাবে যে এখানে আর ইপিজেডটা স্থাপিত হোক। প্রধানমন্ত্রী একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার, এই বাণিজ্যিক খামার ইপিজেডের জন্য সবচেয়ে উপযুক্ত। তবে এসব জমিতে ইপিজেডের স্থাপনের সিদ্ধান্তে নারাজ ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা। তারা জানান, ১৯৫৪ সালে আখ চাষের জন্য জমিগুলো অধিগ্রহণ করে সরকার, কিন্তু আখ চাষ না করা সহ জমিগুলো লিজ দিয়ে অধিগ্রহণের শর্তভঙ্গ করে চিনিকল কর্তৃপক্ষ। ২০১৬ সালে বাপদাদার জমি ফেরতের দাবিতে আন্দোলন গড়ে তোলা সহ বসবাস শুরু করেন সাঁওতালরা। কিন্তু ২০১৬ সালের ৬ নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এ সময় লুটপাট ও অগ্নিসংযোগ সহ পুলিশের গুলিতে মারা যান ৩ সাঁওতাল। এই ঘটনায় আহত হয় পুলিশ সহ অন্তত ২০ জন। সাঁওতালদের অভিযোগ, এই জমিতে ইপিজেড হলে বাপদাদার পৈতৃক সম্পত্তি হারিয়ে নিঃস্ব হবেন তারা। এই গরিব দুঃখী মানুষের, এই মেহনতি মানুষদের এই কৃষি জমি যেন কেড়ে নেওয়া না হয়, এই দাবি আমাদের থাকবে এবং এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো যতক্ষণ না জমি ফিরে পাইছি। আমাদের বাপদাদার যে ভিটামাটি, আসলে আমরা এটা আমাদের যে পৈতৃক সম্পদ, এটা আমরা ফেরত চাই। আমরা সরকারের থেকে আমরা জমি চাই, আমরা জমি না দিলেও আমরা এখানে থাকবো। এদিকে গত ২৪শে আগস্ট ইপিজেডের জন্য নির্ধারিত জমিগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম। পরিদর্শনের আগে তিনি চিনিকল কর্তৃপক্ষ, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। মত বিনিময়ে মেজর জেনারেল নজরুল ইসলাম ইপিজেডের
সাঁওতালদের কর্মসংস্থানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। অন্যদিকে আলোচনার মাধ্যমে সাঁওতালদের দাবিগুলো সমাধানের কথা জানান গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। রংপুর চিনিকলের জমিতে ইপিজেড করার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এখানে ইপিজেড হলে প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং এই ইস্যুতে যেন গোবিন্দগঞ্জে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। 2016 সালের 6 নভেম্বরের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ সহ 3 জনের মৃত্যুর ঘটনায় সাঁওতালদের করা মামলা ছাড়াও বর্তমানে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। সমাধান হোক সাঁওতালদের চলমান সংকটের, এগিয়ে যাক দেশের উন্নয়ন অগ্রযাত্রা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।